দেখ, আমরা থার্মোডাইনামিক্স 2 এর মধ্যে আছি, তাপগতিবিদ্যা 2। তো আজকে যে জায়গাটাকে করাবো এটা বইয়ে একদম খুব ভালোভাবে দেয়া নেই। আমি তোদের আগেই বলেছি যে ফিজিক্যাল কেমিস্ট্রির পার্টটা ছড়ানো ছিটানো আছে বইগুলোতে, সেজন্য আমি একদম পুরো নোটের মতো, কেমিস্ট্রি ফিজিক্সের নোট হয় না, ইতিহাস তো নয়, কিন্তু যেভাবে পরীক্ষায় প্রশ্নগুলো আসে 11-এর পরীক্ষায় বা উচ্চ মাধ্যমিক লেভেল এবং জয়েন্ট লেভেলের তো আমি পুরো কনসেপ্টগুলো পরিষ্কার প্রত্যেকটা ক্ষেত্রে করে করে যাচ্ছি। এইগুলো দেখ, এই যে জায়গাটাকে দেখাচ্ছি, এটা কিন্তু বইয়ে খুব ডিটেল দেওয়া নেই, অথচ আমাদের থার্মোডাইনামিক্সের মধ্যে এটাকে কিন্তু পড়তে হয়। তো যেটাকে হেডিং দিয়েছি বেসিক থার্মোডাইনামিক্স ইকুয়েশন অফ স্টেটস, অর্থাৎ প্রাথমিক তাপগতীয় অবস্থার সমীকরণ। এটা খুব ইম্পর্টেন্ট কথা, ইকুয়েশন অফ স্টেটস, অবস্থার সমীকরণ। তো খেয়াল করে দেখ, আমরা অবস্থার সমীকরণ প্রথম পড়েছি একদম ক্লাস 8-9-এ, যেখানে চার্লস আর বয়েলের সূত্রগুলোকে আমরা পড়েছিলাম। চার্লস বয়েলের সূত্রতে মানে মাধ্যমিকের আগে আমরা পড়েছি চার্লস আর বয়েলসের লতে। আমরা সেই চার্লস বয়েলসের ল এবং অ্যাভোগাড্রোর প্রকল্পটাকে মিলে আমরা একটা অবস্থার সমীকরণ, একটা ইকুয়েশন অফ স্টেট, আদর্শ গ্যাসের, আইডিয়াল গ্যাসের অবশ্যই, আমরা একটা বার করেছিলাম এবং সেটা আমাদের সবাইকার মনে থাকা উচিত প্রত্যেকের। এবং সেটা আমি ক্লাস 11-এ তোদের এই রিসেন্টলি করালাম, গ্যাস লয়ে করিয়েছি। পিভি ইজিক্যাল টু এনআরটি, খেয়াল করে দেখবি, পিভি ইজিক্যাল টু এনআরটি, এইটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, ইকুয়েশন অফ স্টেটস ফর আইডিয়াল গ্যাস। আদর্শ মানে একটা অবস্থার সমীকরণ, মানে একটা ওই অবস্থাগুলো দিয়ে, অবস্থার প্যারামিটার্সগুলোকে দিয়ে যখন কোনো একটা ঘটনাকে, কোনো একটা লকে পুরোপুরিভাবে রিপ্রেজেন্ট করা যায় অবস্থাগুলোকে দিয়ে, তার যে কোনো রকমের অবস্থা, থার্মোডাইনামিক্সের তাপগতীয় অবস্থা, থার্মোডাইনামিক প্রপার্টি, থার্মোডাইনামিক স্টেটগুলোকে রিপ্রেজেন্ট করবে। গ্যাসের ক্ষেত্রে তার চাপ, আয়তন, তাপমাত্রাকে রিপ্রেজেন্ট করা হবে, সেইটাকে আমরা বলি অবস্থার সমীকরণ। গ্যাসের বেলায় আয়তন, তাপমাত্রা এবং চাপ, প্রেসার, ভলিউম আর টেম্পারেচার, এই তিনটে রিপ্রেজেন্টেশন থাকবে একটা ইকুয়েশনের মধ্যে। সেটাকে আমরা যেমন এখানে আদর্শ গ্যাসের সমীকরণকে, এই সমীকরণটাকে আমরা ইকুয়েশন অফ স্টেট বা অবস্থার সমীকরণ বলেছিলাম, ঠিক সেরকম ক্লাস 11-এ তোরা পড়লি রিয়েল গ্যাস, বাস্তব গ্যাসেরও অবস্থার সমীকরণ সমূহ। তোদের সিলেবাসে একটাই মাত্র আছে, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট। 1 মোলের জন্য P + A/V² ইন্টু V - B সমান RT। N মোলের জন্য আমি বলেছি। এছাড়াও আমি বেশ কটা তোদেরকে কিন্তু লিখিয়ে দিয়েছিলাম, যেটা জয়েন্ট এন্টার্সকে কভার করার জন্য ডাইটিএসি, ক্যামারলিং-ওহমস, সাহা অ্যান্ড বোস ইত্যাদি। তাহলে এইগুলোও এক একটা কিন্তু আর রিয়েল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট। তাহলে রিয়েল গ্যাসের অনেকগুলো ইকুয়েশন অফ স্টেট, আদর্শ গ্যাসের, আইডিয়াল গ্যাসের মাত্র একটা, রিয়েল গ্যাসের একাধিক অনেক আছে। আমি তোদেরকে 4-5টা বলেছি। আমি যে বইটা থেকে তোদের একটা অনার্স পোস্ট গ্রাজুয়েটের বই থেকে পিসি রক্ষিত থেকে পড়াচ্ছিলাম, সেখানে 10-12টা দেওয়া আছে, আরও ইকুয়েশন অফ স্টেট আছে রিয়েল গ্যাসের। কিন্তু থার্মোডাইনামিক্সের ক্ষেত্রেও কিন্তু সংখ্যাটা নির্দিষ্ট। থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে 4টে, মোট 4টে ইকুয়েশন অফ স্টেট হচ্ছে মোট 4টে। 4টের মধ্যে একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তি রিলেটেড, প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে এনথালপি রিলেটেড। আর 3 আর 4 নম্বরটা যেটা রিলেটেড, দুটো ফ্রি এনার্জি, মুক্ত শক্তি রিলেটেড, সেটা এখনও সেই রাশিগুলোকে আমরা এখনও পড়িনি, এরপরে আমরা পড়ব। তাহলে আমি সেই ইকুয়েশন অফ স্টেটগুলোতে চলে যাচ্ছি। 4টের মধ্যে প্রথমটাতে আমি চলে যাচ্ছি, এবং এই ইকুয়েশন অফ স্টেট পড়তে গিয়ে একটা নতুন জিনিস শিখতে পারবি, সেটাকেও তোরা দেয়। সেটা হচ্ছে এখানেই আমরা দেখব কম্বিনেশন অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বয়। প্রথম আর দ্বিতীয় সূত্রটা সমন্বয় করবো আমরা। তাহলে আমরা ফার্স্ট ল, প্রথম সূত্রটাকে কি পড়েছিলাম? DQ/R সমান DU প্লাস PdV। অ্যাকচুয়ালি DU প্লাস DQ সমান হচ্ছে DU প্লাস DW। এবার DW সমান হচ্ছে PdV।
তাহলে একদম সরাসরি ডিকিউ আর সমান ডিউ প্লাস পিডিভি লিখে দিলাম। তাহলে ডান দিকের এই রেখাটাকে কিন্তু আমি মুছে দিচ্ছি, ডিউ প্লাস পিডিভি। আর সেকেন্ড লটা আমরা পড়েছি, রিসেন্টলি পড়লাম সেকেন্ড ল, সেখানে দেখলাম যে ডিএস সমান হচ্ছে ডিকিউ আর বাই টি। এন্ট্রপি দিয়ে সেকেন্ড ল পড়েছি, তাহলে এখান থেকে পাচ্ছি অর ডিকিউ আর সমান হচ্ছে টিডিএস। এবারে প্রথম আর দ্বিতীয় সূত্রের সমন্বয় করে পাই, তাহলে এবারে সমন্বয় সূত্রটা কি হচ্ছে, যারা ইংরেজিতে লিখবি তারা লিখবি কম্বিনেশন ল। কি হবে, এই দুটোকে সমন্বয় করলে হচ্ছে টিডিএস সমান হচ্ছে ডিইউ প্লাস পিডিভি। ব্লক করে রাখ, প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বয় বললে এইটিকে লিখে দিবি, প্রথম আর দ্বিতীয় সূত্রের সমন্বয়। এবার এই সমন্বয়টার থেকে আমরা বেসিক ইকুয়েশন স্টেট পেয়ে যাব। কি বললাম, বেসিক ইকুয়েশন স্টেট প্রথমটা হচ্ছে ইন্টারনাল এনার্জি রিলেটেড, তাহলে অর ডিইউ সমান হচ্ছে কি টিডিএস মাইনাস পিডিভি। এইটা হচ্ছে ফার্স্ট বেসিক থার্মোডাইনামিক টিডি ইকুয়েশন অফ স্টেট। প্রথম তাপগতীয় অবস্থার, প্রাথমিক তাপগতীয় অবস্থার সমীকরণ প্রথম, এটা ফার্স্ট। সেকেন্ড, থার্ড, ফোর্থগুলো আছে, এটিকে তোরা পুরোপুরি একদম বোর্ডওয়ার্কটিকে ভালো করে লেখে নে। আমি বারবার বলেছি আমি একটা করে পজিশন ছেড়ে রাখি স্ক্রিনশট নেওয়ার জন্য, স্ক্রিনশটটাকে নিয়ে তোরা কিন্তু পুরো নোট আকারে তুলে নিবি, লেখে নে এটা। তাহলে এটা মুছে দিই আমি। তাহলে আমরা এখন যেটাতে মধ্যে আছি সেটা হচ্ছে এন্ট্রপির মধ্যে কিন্তু এখনো আছি। তাহলে এন্ট্রপি পরিবর্তন নিয়ে আমরা ম্যাথমেটিক্যাল ফর্ম করেছি, কিন্তু আমরা যা করছি দেখ ডেল এস বা ডিএস দিয়ে, এস এর কোনো গাণিতিক রূপ কিন্তু আমরা করি, শুধু এস। এন্ট্রপিকে যেন মাপা যায় না। পুরো থার্মোস্ট্যাটের পাতাগুলোকে উল্টি দেখবি এস এর কোনো ফর্মুলা নেই, যা আছে ডিএস, এন্ট্রপি পরিবর্তন। সেটা ডেল এস হতে পারে, ডিএস হতে পারে, কিন্তু এন্ট্রপির কোনো গাণিতিক রূপ কিন্তু নেই। তাহলে ম্যাথমেটিক্যাল ফর্ম অফ এন্ট্রপি এস মানে এস এর গাণিতিক রূপকে আমরা এবার একটু দেখি। এস এর গাণিতিক রূপ, এস এর গাণিতিক রূপটা হচ্ছে কি কেমন, তাহলে আগে এন্ট্রপিটাকে একবার মনে করিয়ে দিই। এন্ট্রপি হচ্ছে দেখ যখন ফেজ চেঞ্জ হচ্ছে সলিড থেকে লিকুইড থেকে গ্যাস, তাহলে এই দিকে কি হচ্ছে, যত এদিকে যাচ্ছে একটা সলিডের ক্ষেত্রে অণুগুলো একদম গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি করে থাকে, একদম ক্রিস্টাল লেভেল, একদম কেলাস আকারে একদম গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি থাকে সলিড। সেটাকে তুই তাপ দে, একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল, লিকুইড হয়ে গেল, আরও তাপ দে, ব্রাউনিয়ার মোশন এদিক ওদিক ছড়িয়ে গেল। তাহলে এই যে এটা হচ্ছে গ্যাস, তাহলে কি হচ্ছে, অর্থাৎ ডিগ্রি অফ ডিসঅর্ডারনেস অর্থাৎ বিশৃঙ্খলার পরিমাপ কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখে দিই ডিসঅর্ডারনেস ইনক্রিজেস, বিশৃঙ্খলা বৃদ্ধি পায়, এবং অর্থাৎ সলিড থেকে লিকুইড থেকে গ্যাস বিশৃঙ্খলা বৃদ্ধি পায়, এবং সে তাহলে কি হবে, এন্ট্রপিটাও বৃদ্ধি পায়, এন্ট্রপি বৃদ্ধি পায়। বাংলা এবং ইংরেজিতে মাঝামাঝি একটা লিখে দিলাম, ইংরেজিতে লিখবি এন্ট্রপি ইনক্রিজেস। তাহলে আমরা দেখতে পেলাম যে সলিড থেকে লিকুইড থেকে গ্যাস, এখানে এন্ট্রপি কিন্তু বেড়ে যায়। তাহলে সলিডের ক্ষেত্রে এন্ট্রপিটা সব থেকে কম এবং গ্যাসের ক্ষেত্রে এন্ট্রপিটা সব থেকে বেশি, লিকুইডের ক্ষেত্রে এন্ট্রপিটা মাঝামাঝি, তাই তো ফেজের ক্ষেত্রে। তাহলে এরপরে আমরা এখানে একটা দেখবো যে এবারে এন্ট্রপির ফর্মুলেশনে আমরা আছি। এন্ট্রপির ফর্মুলেশনটাকে দেখ, এটা ম্যাক্স প্লাঙ্ক প্রথম একটা ফর্মুলাতে এন্ট্রপিকে কিন্তু উপস্থাপনা করেছিল, অর্থাৎ রিপ্রেজেন্ট করেছিল ম্যাক্স প্লাঙ্ক। তাহলে হচ্ছে ম্যাক্স প্লাঙ্কস ইকুয়েশন বা প্লাঙ্কের সমীকরণ।
প্লাঙ্কের সমীকরণ হচ্ছে এস সমান কে এল এন ডাব্লিউ, ব্লক করে লিখে দে, এস সমান হচ্ছে কে এল এন ডাব্লিউ, যেখানে কে হচ্ছে কি বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটাকে আমরা জানি, আমরা এটা গ্যাস লয়ে বোল্টজম্যান কনস্ট্যান্টকে আমরা পড়েছি, যে ম্যাক্স প্লাঙ্ক এই বোল্টজম্যান কনস্ট্যান্টটাকে নিয়ে কিন্তু কাজ করেছিল, বোল্টজম্যান কনস্ট্যান্ট। আর এই ডাব্লিউটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, এটা হচ্ছে, এটাকে বলা হয় থার্মোডাইনামিক প্রবেবিলিটি, তাপগতীয় সম্ভাবনা। এটা হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপক, অর্থাৎ ইংরেজি লিখবি মেজার অফ ডিসঅর্ডারনেস। মেজার অফ ডিসঅর্ডারনেস হচ্ছে এই থার্মোডাইনামিক প্রবাবিলিটি। এই থার্মোডাইনামিক প্রবাবিলিটি, এই প্রবাবিলিটি বা সম্ভাবনার ব্যাপারটা একদম ম্যাথামেটিক্যাল। তোরা ম্যাথামেটিক্সে পড়বি, ম্যাথামেটিক্সে উচ্চ মাধ্যমিক সিলেবাসের মধ্যেই আছে, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। আমি একটা উদাহরণ দিয়ে তোদের বুঝিয়ে দিই ব্যাপারটা, তোরা প্রবাবিলিটি কাকে বলে বুঝতে পারবি। প্রবাবিলিটিটাও কিন্তু বিজ্ঞানে একটা সম্ভাবনার যে অঙ্কটা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা একটা সম্ভাবনাকে নিয়ে আমরা কিন্তু অনেক কাজকর্ম করি। একটা উদাহরণ দিই, যেমন ধর একটা তোরা কার্ড মানে তাসের ঝাল দেখেছিস, দেখবি 4টে কালার থাকে, ক্লাব, স্পেড, হার্ট আর ডায়মন্ড। 4টে কালার মানে 2টো কালো আর 2টো লাল, এবং 2টো বিভিন্ন রকমের ছাপগুলো থাকে, একটা এরকম বরফির মতো, একটা হার্টের মতো, একটা আবার এরকম করে একটা পানের সঙ্গে, তার সঙ্গে আবার একটা তার লেজটা জুড়ে আছে, আবার একটা দেখবি যে এরকম করে একটা 3টে এরকম করে কার্ভ, এরকম করে 3টে কার্ভ আছে, এরকম করে আছে। তাহলে এইরকম কিন্তু আছে। এইগুলো হচ্ছে তাসের 4টে কালার বলা হয়, এবং প্রতিটা কালারে 13টা করে তাস থাকে। দেখবি একদম নাম্বারিং করা থাকে 2 থেকে 10। এ একটা থাকে, সেটা হচ্ছে টেক্কা বলে, ওটাকে হচ্ছে 1, আর গোলাম, বিবি আর সাহেব, জে, কিউ আর কে, তাই না? তাহলে মোট 13টা তাস হলো। তাহলে 13 4 52টা তাস মিলে, 4টে কালার 13 রকমের তাস, 52টা তাস মিলে একটা তাসের একটা পুরো ঝাল সেট, কার্ডের সেট। তো তাহলে তোকে যদি বলা হয় যে এই রকম যে কালো একটা রেখেছিলাম, ধর এরকম করে একটা, ধর এরকম করে একটা লাল রঙের বরফি, এই বরফিটার 5 একবার তুই টানলে এটা আসার সম্ভাবনা কবার? এটা হচ্ছে 52 বার টানলে একবার এটা আসতে পারে, কিন্তু আসবেই তার কোনো মানে নেই, আসতে পারে। তাহলে এখান থেকে একটা সম্ভাবনার ব্যাপার চলে আসছে। বা একটা কয়েন যখন টস করা হয়, ক্রিকেটাররা দেখবি বা ফুটবলাররা ক্রিকেট খেলার সময় টস করে, তোরাও করিস নিশ্চয়ই খেলতে গিয়ে। টসিংয়ের সময় একদিকে হেড একদিকে টেল থাকে, তাহলে তোর হেড পড়ার সম্ভাবনা 50%, টেল পড়ার সম্ভাবনা 50%। আবার 10 মানেটা হচ্ছে কি 10 বার যদি টস করি, 5 বার হেড আর 5 বার টেল পড়বে। কিন্তু তাই কি সবসময় পড়ে? এমন হতে পারে যে 8 বার হেড পড়লো, 2 বার টেল পড়লো, কি 9 বার টেল পড়লো, 1 বার হেড পড়লো। কিন্তু এই প্রবাবিলিটিতে বলছে কি যত বেশি এই নাম্বার অফ পার্সেন্ট টসিংটা তুই যত বেশি করবি, তত এই 50-50 সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাবে। হয়তো 10 বারের মধ্যে 8 বার হেড আর 2 বার টেল পড়লো, কিন্তু 100 বার কর, দেখবি 900 বার হেড আর 100 বার টেল, অর্থাৎ 900 আর 100 হয়ে গেল। আবার দেখবি 1000 বার কর, দেখবি 700 বার আর 300 বার, অর্থাৎ বেড়ে গেল। এরকম করে যত বাড়াবি, ধর 1 লক্ষ বার করলি, তখন দেখা গেল 55,000 বার হেড আর 45,000 বার টেল পড়লো, অর্থাৎ 50-50 কাছাকাছি চলে আসছে। যত বেশি করবি তত কিন্তু এই সম্ভাবনাটা বাড়তে 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 থাকবে। এইটা হচ্ছে প্রবাবিলিটির অঙ্ক। সেই প্রবাবিলিটিতে আমরা একটা সম্ভাবনা তৈরি করি যে কালকে বৃষ্টি হতে, ভূগোলে দেবী কালকে বৃষ্টি হতে পারে কিনা, কালকে ঝড় বিদ্যুৎ তৈরি হতে পারে কিনা, ইত্যাদি নানা রকমের আমরা একটা সম্ভাবনা দেখি। তাহলে এই সম্ভাবনাগুলো কিন্তু আমাদেরকে মাথার মধ্যে আনে একটা নির্দিষ্ট ম্যাথামেটিক্যাল ফর্ম, এবং সেই ম্যাথামেটিক্সটা থেকেই এটার উৎপত্তি, থার্মোডাইনামিক প্রবাবিলিটি বা সম্ভাবনা। এখন এই থার্মোডাইনামিক প্রবাবিলিটি অনুসারে এটাকে তোরা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে মুছতে হবে। এই থার্মোডাইনামিক প্রবাবিলিটি অনুসারে
এই তাপগতীয় সম্ভাবনা অনুসারে দেখা গেছে কি যে 0 কেলভিন টেম্পারেচার আর at 0 Kelvin temperature are perfectly crystalline state, এই W is equal to হচ্ছে 1। ব্যাপারটা একটু বোঝ, ক্লিয়ার হবে। মানে 0 কেলভিন তাপমাত্রা ও পূর্ণ কেলাসিত অবস্থায় W সমান, বলছি দেখ ব্যাপারটা কি অ্যাকচুয়ালি কি বললাম, এই মাত্র মুছে দিলাম, দেখবি সেটা ছিল কঠিনের এন্ট্রপি সব থেকে কম। তাহলে এখন ধরে নেওয়া হয় যে একদম এই কঠিন, আমরা 12-এ পড়বো সলিড স্টেট বলে একটা চ্যাপ্টার আছে, কঠিন অবস্থা বলে, সেখানে পড়বো সবাই কিন্তু কঠিন পদার্থ নয়, যেগুলো অ্যামরফাস, এই যেমন ধরো এই ডাস্টারের এই যে প্লাস্টিকটা, এটা কিন্তু কেমিস্ট্রি ভাষায় কঠিন নয়। কঠিন হচ্ছে যাদের ক্রিস্টাল থাকে, কেলাস থাকবে, কেলাস গঠন হবে। তো এই ক্রিস্টাল বা কেলাস যদি একদম এদের মধ্যে যদি এই ক্রিস্টালগুলো আবার যেমন বাস্তব দেখ, একটা মজা দেখ, এই যেমন আদর্শ গ্যাস হয় না, আইডিয়াল গ্যাস হয় না, রিয়েল গ্যাসের ক্ষেত্রে পিভি সমান টি মানে না, আইডিয়াল সলিউশন হয় না, সেখানেও নানা রকমের সমস্যা থাকে। একটা আদর্শ মানুষ হয় না, কারণ মানুষেরও নানা রকমের ভালো খারাপ মিলেই মানুষ, ঠিক সেরকম আইডিয়াল ক্রিস্টালও হয় না। আইডিয়াল ক্রিস্টাল হয় না, প্রত্যেকটা ক্রিস্টালেরই একটু ত্রুটি বিচ্যুত থাকে। ধর কোনো ক্রিস্টালকে বলা হলো যে এরকম কিউবয়েডের মতন সে, কিন্তু দেখা গেলো যখন বাস্তবে পাচ্ছে তখন এই কোনটা ভাঙা, এটা বাস্তবে কিন্তু এরকমই পাওয়া যায়। তাহলে কাল্পনিক ওই যে যেটা পারফেক্ট ক্রিস্টাল বলছি, আদর্শ ক্রিস্টাল যেটাকে বলছি, সেটা কিন্তু পাওয়াই সম্ভব না, সেটা কাল্পনিক। সেখানে একদম কেলাসের যে পার্টিকেল কণাগুলো আছে সেগুলো একদম ঠিক জায়গায় ফিক্স থাকবে, কোনো নরম চরম নেই, একদম পুরো স্থির অবস্থায় থাকবে অর্থাৎ, এবং সেটা 0 কেলভিন তাপমাত্রা, যেটা বাস্তবে পৌঁছানোই সম্ভব নয়, এটাও কাল্পনিক, দুটোই কাল্পনিক। এই অবস্থাতে তাহলে এন্ট্রপির মানটা কি হয়ে যাবে, মানে তখন কোনো ডিসঅর্ডারনেস নেই বলতে পারবো, তখন আমরা বলতে পারবো কোনো বিশৃঙ্খলা নেই, একদম স্থির হয়ে আছে, এদিক ওদিক কোথাও নড়ছে না। 0 কেলভিন তাপমাত্রা মানে সবথেকে কম তাপমাত্রাতে এবং সবথেকে পারফেক্টলি ক্রিস্টালাইন স্টেটটার মধ্যে আমরা বলতে পারি যে কণাগুলোর, একটা পদার্থের যে পার্টিকেলগুলো আছে তার কোনো ডিসঅর্ডারনেস নেই, মানে সব থেকে একদম পুরো সুশৃঙ্খল, একদম অর্ডার হয়ে তারা আছে, সুশৃঙ্খল অবস্থায় আছে। তার মানে সুশৃঙ্খল অবস্থায় থাকা মানে আমরা তাহলে একদম ক্যালকুলেশন করে 100% পেয়ে যাচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে কি, ধর একটা কয়েনের যদি দুদিকটাই যদি হেড হয়, এবার তুই যখন টস করছিস প্রতিবারেই তো হেড পাবি, তখন আমি হেড পাওয়ার সম্ভাবনা বলতে পারি 100%, টেইল না পড়ার সম্ভাবনা বলতে পারি 100%। ওই রকম একটা কয়েনে, এরকম একটা কয়েনের ব্যবহার দেখবি। শোলে বলে একটা বিরাট সিনেমা হয়েছিল এককালে, আমাদের জন্মের আগে 72-73 সালে। সেই সময়তে একটা অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র একটা সিনেমা, সেখানে অমিতাভ বচ্চনের পকেটে একটা কয়েন ছিল, সে টস করছিল, ও প্রতি দুটো দিকই একই রকমের, তো সবসময়তেই তাই ধর্মেন্দ্র হেরে যেত। তো এই হচ্ছিল মজা। তো মজা তখন সেই রকম একটা কয়েন যদি পাস, তাহলে প্রতি ক্ষেত্রে তাহলে 100% সম্ভাবনা বলবি হেড পাওয়ার। তাহলে এখানেও আমরা বলতে পারি 0 কেলভিন তাপমাত্র পূর্ণ কেলাসিত অবস্থাতে সম্ভাবনার প্রবাবিলিটিটা হচ্ছে 100%, দ্যাট ইজ 100/100 মানে হচ্ছে 1, তাই W = 1 ধরে নেওয়া হয়। তাহলে তাই যদি হয় S = KLN, W মানে 1 = 0, ln 1 = 0, log 1 = 0 আমরা জানি। এবারে 2.303 log x সমান হচ্ছে ln x, তাহলে যদি ln x-টাকে 1টাকে যদি আমরা এখানেও নিয়ে যাই 2.303 করে, তাহলে এখানে এটা সমান log x = 0 হয়ে যাবে। 2.303 দিয়ে 1কে গুণ করলে আমরা 0ই পাবো, তাহলে s কে এটা সমান 0 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি পূর্ণ কেলাসিত অবস্থা ও পরম শূন্য উষ্ণতাতে যে কোনো পদার্থের এন্ট্রপির মান 0 হয়। তাহলে পূর্ণ কেলাসিত অবস্থা ও পরম শূন্য তাপমাত্রায়
সিস্টেমের এন্ট্রপি শূন্য হয় at perfectly crystalline state and absolute zero temperature, entropy of a system becomes zero. এইটাই হচ্ছে the third law of thermodynamics, তাপগতিবিদ্যা তৃতীয় সূত্র। এটাই তৃতীয় সূত্র, লিখে রাখ তৃতীয় সূত্র বলে। প্রথম দ্বিতীয় বলে আমরা তৃতীয় জিরোথ লও বলেছি আগে। জিরোথ লটা কি বলেছি, মানে যদি ধর এটা এ, এটা বি, সি, তিনটে বল আছে, এই এ আর সি এর যদি তাপীয় অবস্থা সমান হয়, বি আর সি এর যদি তাপীয় অবস্থা সমান হয়, তাহলে এ আর বি এরও তাপীয় অবস্থা সমান হবে, এটা বলেছি আগে। তাহলে জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল আর থার্ড ল, চারটি লকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে। বোঝা গেল? বড় অক্ষরে তোরা লেখে নে, আমি পরের পার্টটায় চলে যাচ্ছি। এরপরে দেখ হেলমোজ ফ্রি এনার্জি বা ওয়ার্ক ফাংশন, এটাকে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয়। হেলমোজের মুক্ত শক্তি বা কার্যের অপেক্ষক, এটা ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয়। তো এই যে হেলমোজের মুক্ত শক্তি বা হেলমোজ ফ্রি এনার্জি বলা হয়, হেলমোজ ফ্রি এনার্জিটা আবার দেখ তোদের বইয়ে আবার দেয়নি, তো সরাসরি গিভস ফ্রি এনার্জিতে চলে গেছে। হেলমোজ ফ্রি এনার্জি কিন্তু পড়তে হবে, যারা গিভস ফ্রি এনার্জি কিন্তু বুঝতে চাপের হয়ে যায়। তো হেলমোজ ফ্রি এনার্জিটাকে দেখ একদমই সোজা কনসেপ্ট, এমন কিছু কঠিন কনসেপ্ট নয়, ভালো করে বুঝে নে, একদম সহজ, এমন কিছু কঠিন ব্যাপারও নয়। কেন দেয়নি ওরাই জানে, বইয়ে কেন দেয়নি সে অথাররাই জানে, কিন্তু এটা তোদেরকে পড়তে হবে। হেলমোজ ফ্রি এনার্জির হচ্ছে, এই যদি ডেফিনেশনকে বলিস, তুই যদি বলিস এটার সংজ্ঞা, তো সংজ্ঞাটাকেও আমি দেখ সেট করে দিচ্ছি, এ ইজ ইকুয়াল টু ইউ মাইনাস টিএস। অর্থাৎ এ ওয়ার্ক ফাংশন হেলমোজ ফ্রি এনার্জি, হেলমোজ ফ্রি এনার্জির মানটা হচ্ছে কি আভ্যন্তরীণ শক্তি আর টিএস শক্তি। এই টিএসটা একটা এনার্জি টার্ম, এটা একটা এনার্জি, টিএস এনার্জি, টিএস শক্তির, টিএস কি করে এনার্জি হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। টিএস এনার্জির কিন্তু অন্তর্ফল বিয়োগ ইউ মাইনাস টিএস। টিএস কি করে হচ্ছে দেখ, আমরা দেখেছি যে এস সমান হচ্ছে ডিকিউ আর বাই, মানে ডিএস সমান ডিকিউ আর বাই টি, তাহলে ডিকিউ আর সমান হচ্ছে টি ডিএস, অর্থাৎ এন্ট্রপি আর তাপমাত্রার গুণফল হচ্ছে তাপ। তাপ একটা শক্তি, তাহলে টিডিএস একটা এনার্জি, তাই হয়ে যাচ্ছে একটা শক্তি হয়ে যাচ্ছে। এইভাবেই হয়েছে। আর ডিকিউআরকে আমরা, টিএসকে একটা আমরা এনার্জি টার্ম বা একটা শক্তির রূপ হিসেবে কল্পনা করতে পারি। টিএস একটা শক্তির রূপ। তাহলে আভ্যন্তরীণ শক্তি ও টিএস শক্তির অন্তর্ফলকে বলা হচ্ছে হেলমোজ ফ্রি এনার্জি। এটা তো ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হওয়া যাক। দেখ অর ভাষায় লিখি, এ সমান হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউটাকে বলছে আভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল এনার্জি, মাইনাস টিএস। টিএসটা হচ্ছে অ্যাকচুয়ালি আনঅ্যাভেলেবল, শুধু এনার্জি নয়, টিএসটা হচ্ছে অ্যাকচুয়ালি আনঅ্যাভেলেবল এনার্জি, অর্থাৎ অপ্রাপ্য শক্তি। অপ্রাপ্য শক্তি, আনঅ্যাভেলেবল এনার্জি ইংরেজিতে রেখেছি। দেখ আনঅ্যাভেলেবল এনার্জি, ব্যাপারটা একটু ক্লিয়ার হয়। অ্যাকচুয়ালি এটা রাফ করছি। ইউ সমান দেখ, এখান থেকে আমরা বলতে পারি ইউ সমান এ প্লাস টিএস। এই যে ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি,
এর দুটো পার্ট, একটা হচ্ছে অপ্রাপ্য অর্থাৎ আনঅ্যাভেলেবল, আর এটা হচ্ছে অ্যাভেলেবল। একটা হচ্ছে অ্যাভেলেবল, আরেকটা হচ্ছে অ্যাভেলেবল, প্রাপ্য। বানানটা ভুল লিখেছিলাম, ঠিক করে। তাহলে হচ্ছে ইন্টারনাল এনার্জির দুটো পার্ট, একটা প্রাপ্য একটা অপ্রাপ্য। আভ্যন্তরীণ শক্তি, তোদেরকে আমি আভ্যন্তরীণ শক্তি পড়ানোর সময় বলেছিলাম যে আভ্যন্তরীণ শক্তি কখনো শেষ হয় না। একটা লোককে না খাইয়ে হিটলার কনসেন্ট্রেশন ক্যাম্পে বা গুলাগে স্ট্যালিন না খাইয়ে কাজ করাতো, লোকটাকে না খাইয়ে, অর্থাৎ এবং তাহলে ওই লোকটা কাজ করতো, তাহলে ওকে বাহ্যিক খাবার দেওয়া হচ্ছে না, মানে ওর এনার্জির ইনপুটটা তার ক্ষেত্রে 0, কিন্তু তবুও সে কাজ করতে পারতো কীভাবে না, তার মধ্যে যে আগে যে শক্তিটা সঞ্চিত ছিল সেই শক্তিটা খরচা করেও কাজ করতো। এখন ওই লোকটা কাজ করতে করতে যদি মারাও পড়তো, তাহলেও কি তার ইন্টারনাল এনার্জিটা 0 হয়ে যেত? হতো না, কারণ তাকে আমি বলেছিলাম ছুঁড়ে যদি আরেকটা লোককে মারা হয়, ওই ডেড বডিটাকে যদি কাউকার উপরে পড়ে, সেই লোকটা লাগবে। অর্থাৎ কিনা তার ইন্টারনাল এনার্জি কখনো 0 হচ্ছে না। তাহলে ইন্টারনাল এনার্জির দুটো পার্ট, এক হচ্ছে কিছুটা খরচা করা যায়, কিছুটা খরচা করা যায় না। আভ্যন্তরীণ শক্তির দুটো অংশ, একটা খরচা করা যাচ্ছে, একটা খরচা করা যাচ্ছে না। যেটা খরচা করা যাচ্ছে তাকে বলছি আমরা অ্যাভেলেবেল এনার্জি, আর যেটা খরচা করা যাচ্ছে না তাকে বলছি আনঅ্যাভেলেবেল এনার্জি বা অপ্রাপ্য শক্তি, মানে পাচ্ছি না, আমরা খরচা করতে পারছি না। তাহলে ইউ এর দুটো পার্ট, এ প্লাস টিএস। তাহলে কি হচ্ছে, এটা বা আমাদের এখানে ওয়ার্ক ফাংশন বা হেলমজ ফ্রি এনার্জি, হেলমজের মুক্ত শক্তিটা কি, আভ্যন্তরীণ শক্তির যে অংশ থেকে আমরা যে অংশটা প্রাপ্য, মানে খরচা করতে আমরা পারবো, তাকে আমরা বলছি হেলমজ ফ্রি এনার্জি। এতক্ষণে আমরা বুঝতে পারলাম হেলমজ ফ্রি এনার্জির ব্যাপারটা। আর এখানটাতে লেখা দিচ্ছি কি, যে আভ্যন্তরীণ শক্তির যে অংশ থেকে ব্যবহারযোগ্য কার্য সম্পাদন করা যায়, অর্থাৎ এনার্জিটা যে কাজে লাগাতে পারি আমরা, তাহলে এটাকে আমরা বলতে পারি পার্ট অফ দ্য ইন্টারনাল এনার্জি অ্যাভেলেবেল ফর ডুইং ইউজফুল ওয়ার্ক, ইংরাজিতে। তাহলে এই অংশটাকে তোরা লেখে নে, এটার আমি ইংরাজিটাকে বরং একটু পাশে লিখে দিই, পার্ট অফ দ্য ইন্টারনাল এনার্জি doing for available for doing useful work। এটাকে দ্বারা ইংলিশ মিডিয়াম দ্বারা রেখে নিবি। তাহলে তোকে যদি বলা হয় হেলমজ ফ্রি এনার্জি কি, বলবি আভ্যন্তরীণ শক্তির যে অংশ থেকে ব্যবহারযোগ্য কার্য পাওয়া যায়, মানে যে অর্থাৎ যে অংশটাকে আমরা কাজে লাগাতে পারি, কাজ করতে পারি, তো পুরোটাকে লেখে নিই। তাহলে আমাদের দেখ একটু লোডশেডিং হয়ে গেল, আমাকে একটু ওয়েট করতে হবে। লোডশেডিং হয়ে গেল, তাহলে আবার ফিরে এলাম ব্যাপারটাকে দেখ। তাহলে ইউ ইজ ইকুয়াল টু সঙ্গে সঙ্গে চলেও আসছে, কিন্তু এই রুমটাতে আর ইনভার্টারের কানেকশন নেওয়া নেই। তাদের অফলাইনে প্রতাপ বাগানে যখন শুরু হবে আর কি, সব একদম এখানে একদম এতদিন ধরে পড়াচ্ছি, পুরো অ্যারেঞ্জ করা আছে। এটা তো হঠাৎ করে আমার এই রুমটাকে এই কাজে লাগাতে হচ্ছে, তাই না? তো যাই গে, এটাকে দেখ ইউ সমান হচ্ছে এ প্লাস টিএস হলো, এবং আমরা দেখে নিলাম যে হেলমজ ফ্রি এনার্জিটা কি না, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জির যে পার্টটা থেকে ইউজফুল ওয়ার্ক করা যায়, মানে ব্যবহারযোগ্য কার্য সম্পাদন করা যাচ্ছে, তাকে আমরা বলছি হেলমজের মুক্ত শক্তি, হেলমজ ফ্রি এনার্জি। তো এর এবার একটু সিগনিফিকেন্সটা, ফিজিক্যাল সিগনিফিকেন্সটা অর্থাৎ ম্যাথামেটিক্যাল পার্টটাকে একটু আমরা দেখে নিই ছোট্ট করে। বোর্ড ওয়ার্কটাকে মুছে দিই, নিশ্চয়ই তোদের আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। ছোট্ট করে এই জায়গাটাকে দেখে নে, ফিজিক্যাল সিগনিফিকেন্স, এর বাংলায় বলতে পারি সেটাকে ভৌত তাৎপর্য। ভৌত তাৎপর্যটা
ভৌত তাৎপর্যটাকে একটু আমরা দেখে নিই। ভৌত তাৎপর্যটা হচ্ছে কি, আমরা দেখলাম তাহলে A is equal to U minus TS for reversible and isothermal process. For reversible and isothermal process মানে এটাকে আমরা দেখ কি করছি, বরাবর সবসময় আমাদের পুরো কাজটাই তো পরাবর্ত পদ্ধতি দিয়ে আমরা হিসেব করছি, অর্থাৎ পরাবর্ত ও সমষ্ণ পদ্ধতিতে কি হচ্ছে দেখ। অ্যাকচুয়ালি এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, ডেল এ সমান হচ্ছে ডেল ইউ মাইনাস টি ডেল এস মাইনাস এস ডেল টি, মানে এটাকে ডেল করলাম ডেল ইউ, টিটাকে কনস্ট্যান্ট রেখে ডেল এস, আবার এসটাকে কনস্ট্যান্ট রেখে ডেল টি, যা সেটা করেছি। এখন আইসোথার্মাল বা সমষ্ণ পদ্ধতি হওয়ার জন্য ডেল টি সমান হয়ে যাচ্ছে 0, মানে টি তো কনস্ট্যান্ট, টি ধ্রুবক, সমষ্ণ পদ্ধতিতে টি ধ্রুবক, ডেল টি সমান 0, অতএব এস ডেল টি সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে অতএব আমরা কি বলতে পারি, ডেল এস সমান হচ্ছে ডেল ইউ মাইনাস টি ডেল এস, ডেল এস সমান হচ্ছে ডেল ইউ মাইনাস টি ডেল এস। এবারে ফার্স্ট আর সেকেন্ড লয়ের কম্বিনেশন সূত্রটাকে কিন্তু একটু খেয়াল কর। ফার্স্ট আর সেকেন্ড লয়ের কম্বিনেশন সূত্রটাতে কি বলেছিল, টিডিএস। এবার তাহলে কম্বিনেশন ল বলেছিল কি, কম্বিনেশন বা সমন্বয় সূত্র, কম্বিনেশন ল বলেছিল টিডেলএস। টিডেলএস সমান কি বলেছিল দেখ, টিডেলএস সমান বলেছিল ডিউ প্লাস পিডিভি, অর্থাৎ ডেল ইউ প্লাস পিডেল ভি। এই যে পিডেল ভি সমান হচ্ছে ওয়ার্ক ম্যাক্সিমাম, অর্থাৎ সর্বোচ্চ কার্য, বাংলায় এটাকে বলবো সর্বোচ্চ কার্য। ওয়ার্ক ম্যাক্স, ডাব্লিউ ম্যাক্স মানে ওয়ার্ক ম্যাক্সিমাম, সর্বোচ্চ কার্য, এই পিডেল ভি। কারণ আমরা ওয়ার্কেরই ফর্ম পিডেল ভি হিসাবে লিখেছি, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিউ প্লাস ডি ডাব্লিউ, ওই ডাব্লিউটা হচ্ছে সর্বোচ্চ কার্য। অর টিডেলএস সমান হচ্ছে ডেল ইউ প্লাস ওয়ার্ক ম্যাক্সিমাম। অর তাহলে এবারে এইটাকে এখানে বসিয়ে দিচ্ছি, পুটিং দিস ভ্যালু ইন দিস ইকুয়েশন, ডেল এ সমান হচ্ছে কি ডেল ইউ মাইনাস ডাব্লিউ ম্যাক্স, অর ডেল এ সমান হচ্ছে মাইনাস ডাব্লিউ ম্যাক্স। এইটিকে ব্লক করে রাখ, এটি সম্পর্কে এবার আমি বলছি। তো এখানে সর্বোচ্চ কার্য সম্পর্কে একটু বলে দিই, মানে আমরা অ্যাকচুয়ালি কোনো সিস্টেমের পুরো কার্যটাকে বার করি না, সর্বোচ্চ কার্যটাকেই বার করি। মানে সর্বোচ্চ কার্য বা ম্যাক্সিমাম ব্যাপারটা একটু বুঝে নেয়, সহজ ব্যাপার। যেমন ধরো একটা ব্যাটারি, এই ব্যাটারিটা কত কাজ করতে পারে, মোট কাজের পরিমাণ কিন্তু বার করি না আমরা। কী বার করি, ওই ব্যাটারিটা যে কাজটা করতে সব থেকে বেশি এফিসিয়েন্ট, সব থেকে বেশি দক্ষ, সে কাজটা কি না ইলেকট্রিক তৈরি করা, একটা বাল্ব জ্বালানো, টর্চের একটা বাল্বকে জ্বালানো। তাহলে আমরা ব্যাটারিটার ক্ষেত্রে কি বলছি, ইলেকট্রিক্যাল ওয়ার্ক হচ্ছে ওর সর্বোচ্চ কার্য, ম্যাক্সিমাম ওয়ার্ক। বাকি ওই ব্যাটারিটাকে ছুঁড়ে কাউকে মাথাটাই মারলি, মাথাটা ফেটে গেল, ওটা কিন্তু ওটাও একটা কাজ, কিন্তু এটা সর্বোচ্চ কার্যের মধ্যে পড়ছে না। তাহলে আমরা একটা সিস্টেমের সবসময় সর্বোচ্চ কার্যটাকেই কিন্তু ব্যবহার করি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, যখন একটা ডেল এস ওয়ান মাইনাস ডাব্লিউ ম্যাক্স মানে কি, মানে একটা এখানে তোরা এবারে তাৎপর্যটাকে ভাষায় লিখবি, আমি আর বোর্ডে এটাকে লিখছি না, তোরা লেখ খাতায়, পরে আস্তে আস্তে আমি বলছি এখানে, যে অর্থাৎ কোনো সিস্টেম যখন কার্য সম্পাদন করে তখন এর মান হ্রাস হয়, অর্থাৎ হেলমহোল্টজ ফ্রি এনার্জিটা হ্রাস হয়। অর্থাৎ ন্যাচারাল প্রসেস, স্পন্টেনিয়াস প্রসেস, প্রাকৃতিক পদ্ধতি, স্বতঃস্ফূর্ত পদ্ধতিতে এর মান কমে, সর্বদা কমে। এবং এই হ্রাস যেটা হচ্ছে, কমছে, যেহেতু নেগেটিভ সাইন, তাই বলছি কমছে, এই যে হ্রাসটা, এটা পরাবর্ত সমষ্ণ পদ্ধতিতে রিভার্সিবল এবং আইসোথার্মাল পদ্ধতিতে সর্বোচ্চ কার্যের সমান। তাহলে যখন কোনো সিস্টেম কার্য সম্পাদন করে, একদম খুব পরিষ্কার। আচ্ছা আমি এখানে, যখন কোনো সিস্টেম কার্য সম্পাদন করে তখন এর মান হ্রাস পায়। এই হ্রাস সমষ্ণ ও পরাবর্ত পদ্ধতিতে সর্বোচ্চ কার্যের সমান। বাংলায় লিখে দিলাম, ইংরেজিতে খুব সহজেই করতে পারবি যারা ইংলিশ মিডিয়াম। আরেকবারই বলে দিচ্ছি, when a system does work
its Helmholtz free energy by A decreases and in isothermal and reversible process del E is equal to maximum work. Del A is equal to del is equal to minus মানে del এর হ্রাস মানে মাইনাস del A is equal to maximum work কমছে যেহেতু তাহলে মাইনাস del A is equal to maximum work এটাকে তোরা জাস্ট লেখে না ইংলিশ মিডিয়াম তাহলে এটাকে বুঝতে পারলি তাহলে আমরা এবারে থার্ড লটাকে থার্ড বেসিক ইকুয়েশন স্টেটটাকে করে আজকের ক্লাসটাকে আমি শেষ করবো বড় একটা তোরা লেখে নে এক আর 2 নম্বর বলেছি আর বললাম 3 আর 4টা হচ্ছে দুটো ফ্রি এনার্জি একটা হচ্ছে এই হেলমহোল্টজ ফ্রি এনার্জি দিয়ে সেটা হচ্ছে থার্ড বেসিক থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট অর্থাৎ তৃতীয় প্রাথমিক তাপগতীয় অবস্থা সমীকরণ থার্ড এটা 1 আর 2 আগে বলেছি তাহলে থার্ডটাকে দেখ কি হবে তাহলে দেখ আমরা দেখলাম কি A সমান U মাইনাস TS A সমান হচ্ছে কি A সমান হচ্ছে U মাইনাস TS ঠিক আছে তাহলে A সমান যদি U মাইনাস TS যদি A সমান U মাইনাস TS যদি হয় তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা বলতে পারি DA সমান DU মাইনাস TDS মাইনাস SDT তাহলে এখন নাও এর TDS সমান কি এই মাত্র বললাম তাদের DU প্লাস PDV কম্বিনেশন লটাতে পড়েছি অতএব DA সমান এই TDS এর বদলে এটাকে লিখে দিচ্ছি DU মাইনাস PDV মাইনাস SDT DU কেটে গেল আর DA সমান হচ্ছে মাইনাস PDV মাইনাস SDT এইটি হচ্ছে থার্ড বেসিক ইকুয়েশন অফ স্টেট ভালো করে নেব এটিকে লিখে নে থার্ড বেসিক ইকুয়েশন অফ স্টেট যদি বইয়ে নেই এটিকে যত্ন করে স্ক্রিনশটটিকে নিয়ে লিখে নেবি পরের দিন আমি গিভস ফ্রি এনার্জি পড়াবো আজকে তাহলে এখানে শেষ করছি পরের দিন থার্মোডাইনামিক্সটাকে থিওরিটাকে শেষ করে দেবো এটা আশা করছি তাহলে আজ চলি বাই